বিসিবি সভাপতি ফারুক আহমেদের 120 কোটি টাকা ট্রান্সফার, বাংলাদেশের জিম্বাবুয়েকে টেস্ট হার এবং নাজমুল হোসেন শান্তর অতিরিক্ত আপসেট না হওয়া, পাশাপাশি আরও বেশ কিছু খবর তো অবশ্যই আছে। এই সবগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি মোমিনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান ভাই, আপনাকে স্বাগত। খুব সম্ভবত আমরা যে 2-3টা টপিক নিয়ে কথা বলতে চাই, তার মধ্যে খুব সম্ভবত ফারুক আহমেদের টপিকটাই খুব সম্ভবত গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে। যে জিনিসটা হচ্ছে যে আজকে ইত্তেফাক জাতীয় দৈনিক তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট বোর্ডের স্বেচ্ছাচারিতা নিয়ে, যেখানে সবচেয়ে বড় যে অভিযোগটা সেটা ফারুক আহমেদ নিজের ক্ষমতা বলে বিসিবির যে এফডিআর আছে সেখান থেকে 120 কোটি টাকা ট্রান্সফার করেছেন, যেখানে প্রথম 2 মাসে তিনি 52 কোটি বা 50 কোটি টাকা ট্রান্সফার করেছেন। আমরা এই যে নতুন বোর্ড আসার পরে যে প্রত্যাশাটা ছিল তাদেরকে নিয়ে, সেই ক্ষেত্রে এই খবরটা আসার পরে কি মনে হয় যে আগের হাল যেদিকে, মানে গ্রামের দিকে একটা কথা বলে যে আগের হাল যেদিক দিয়ে গেছে পরের হাল আসলে ওই দিক দিয়ে যায়, ব্যাপারটা আসলে আদতে তাই? বিসিবিতে আসলে কিন্তু অনেক কেওস চলছে। মানে আপনি শুধু তো ফারুক আহমেদের কথাই বললেন, ফারুক আহমেদের আন্ডারে যারা কাজ করছে তাদের নিয়ে কিন্তু আসলে এই কয়েকদিন অনেক জল ঘোলা হয়েছে বা অনেক ধরনের ক্রিটিসিজমের জিনিস সামনে এসেছে। কিন্তু আজকে জাতীয় দৈনিকে যেই বিষয়টা নিয়ে আসলে কথা হলো সেটা খুবই অ্যালার্মিং এবং খুবই দুঃখজনক। কারণ আপনি দেখবেন যে প্রথমেই যখন মানে রিপোর্টটা শুরু হয়েছে সেখানেই তিনি বলছেন যে ফারুক আহমেদ যখন দায়িত্বটা পায় তখনই সে বিখ্যাত 1300-900 কোটি টাকা বা 1300 কোটি টাকার এফডিআর রয়েছে, তিনি সেখানেই আসলে তার নজরটা যায়। এইভাবেই তারা মানে শুরুটা এইভাবে করেছে। সো এই জিনিসটা যদি পজিটিভ হতো যে না, আমার কাছে এই টাকাটা যেহেতু পড়ে আছে, এটা নিয়ে এত কথা, এটা আমি ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাবো, সেইভাবে ডিস্ট্রিবিউট করব, সেইটা যদি আমরা দেখতাম রিপোর্টটাতে বা আমরা কাজে দেখতাম, তাহলে হয়তো আমরা খুশি মনে এই আলোচনাটা করতাম। কিন্তু জিনিসটা পুরোটাই নেগেটিভ। আপনি যেটা বলছিলেন যে আগের হাল যেদিকে গেছে পরের হালও সেদিকে যাবে, যা হচ্ছে সেটা আমার মনে হয় যে কেউ যদি ডিক্টেটরশিপকে ফলো করে সে তার চেয়েও বড় ডিক্টেটর হয়ে যায়। এখন আমরা আগের আমলে যেই প্রেসিডেন্ট ছিলেন তাকে নিয়ে যতটা সমালোচনা শুনেছি, এইরকমভাবে যদি চলতে থাকে রিপোর্ট অনুযায়ী যে প্রবলেমেটিক দুটা ব্যাংকে তার পার্সোনালি তিনি অনেকগুলো টাকা এফডিআর করেছেন বা সরিয়ে নিয়ে গেছেন বা এইখান থেকে নিয়ে গেছেন, এইটা কিন্তু খুব বড় একটা অ্যালিগেশন। তো এটা তো আসলে আপাতত আপনি ওই পত্রিকার রিপোর্টটা অনুযায়ী আমরা ধরে দিচ্ছি যে অভিযোগ, সেইখানেও কিন্তু সব পুরোটাই সূত্র দিয়ে করা। এটা আসলে এখন কতটা প্রুভেন এটা আমাদের জন্য কঠিন। কিন্তু আমরা যে ওইটা নিয়ে আলোচনা যে যদি ব্যাপারটা এরকম হয় সেই ক্ষেত্রে এই যে ক্রিকেট বোর্ড, আপনার কি মনে হয় যে ফারুক আহমেদ শুধুমাত্র দায়িত্বে এসেছেন, কিছু টাকা ইনকাম করবেন, অন্তর্বর্তী সরকারকালীন তিনি কিছুদিন থাকবেন, যেহেতু আগামী অক্টোবরে খুব সম্ভবত নির্বাচন দিতে হবে, এই সময় যত টাকা ইনকাম করে নিয়ে যেতে পারেন। আর একটা ব্যাপার, সেটা যেহেতু সরকারি ব্যাপার না, সো আপনি পার পেয়ে যেতে পারেন যে আপনাকে মামলা মকদ্দমা হয়তো খুব বেশি হবে না, কারণ সবাই এসে ওই টাকা নেওয়ার ধান্দাই থাকবেন, কে কত টাকা নিয়ে গেছেন সেটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয় না। এইটা কি আসলে মনে হয় আপনি যে বলছেন যে এইগুলো মানে সলিউশন হবে নাকি বা প্রমাণ হবে নাকি, আপনার কথা হচ্ছে কিন্তু একদম মাথা নিয়ে। হ্যাঁ, এই যে সলিউশনের কথা বলছেন, তার যেগুলো সলিউশন করার কথা সেগুলোর কিন্তু কোনো সলিউশন এখন আমরা পাইনি। আমি বিপিএলের কথা বলতে পারি, বিপিএলকে ঘিরে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। একটা ফ্র্যাঞ্চাইজিকে বলা হচ্ছে যে তার পছন্দে দেওয়া হয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত টাকা পরিশোধ করেনি ফুল, প্লেয়াররা এখনও টাকা পায়নি, 25% টাকা মনে হয় এখনও বাকি। তো সেইটা সমাধান কিন্তু এখনও তিনি করতে পারেননি। এইটা নিয়ে কিন্তু অনেক এখানে আপনি থামায়, যেটা হচ্ছে যে এই যে টাকাটা 120 কোটি টাকা নিয়েছে, মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে বলা ঠিক হবে কিনা আমি জানি না। তিনি যদি এটাও করতেন যে এই টাকাটা নিয়ে তিনি এই প্রত্যেকটা দলের ক্রিকেটার যাদের টাকা পারিশ্রমিক বাকি আছে সেই টাকাগুলো যদি দিতেন, তাও তো আপনার মনে হয় কিছু বলার সুযোগ থাকতো যে আপনারা ভালো কাজ করেছেন। এই টেস্টটা যদি করতেনও তাহলে পাবলিকলি এসে তিনি এটা আমার মনে হয় স্টেটমেন্টও দিতেন যে আমার এখানে এত টাকা পড়েছিল, এই টাকাটা আমি এই প্লেয়ারদের দিয়ে আমি জিনিসটাকে কাজ করছি, সলভ করছি, বা এই টাকাটা থেকে এইভাবে গুছিয়ে করছি। এটার কিন্তু কোনো সলিউশন আমরা দেখছি না। রিসেন্টলি যেটা ডিপিএলে ঘটেছে, আপনারা দেখছি যে ফিক্সিং নিয়ে কথা হচ্ছে,
বা যেটা সবসময় হয়ে আসছে এখন আরও চোখের সামনে দেখছি যে হচ্ছে, সেইটা নিয়েও তদন্ত হবে বলেছে, কিন্তু সেটার রেজাল্ট কি পাবেন বলে আপনার মনে হয়? আমার এখনও মনে হচ্ছে না যে আমরা পাবো। সো আপনি যেই কথাটা বললেন যে 120 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে, সেইটা আসলে ইনভেস্টিগেশন করলে পাওয়া যাবে নাকি, এই বোর্ড যদি থাকে বা এই বোর্ডের আন্ডারে যদি এভাবে চলে তাহলে তো এটার সলিউশন কে করবে? না মানে এটা আসলে সলিউশনটা আসলে কি, আপনার যদি মানে ওই বোর্ড সভাপতির ইন্টেনশনে যদি এরকম থাকে যে আমার 1300 কোটি টাকার এফডিআর আছে, সেখান থেকে আমি আসলে আমার নিজের মতো টাকা সরিয়ে নেব, এখন এই ইন্টেনশন নিয়ে যখন একটা বোর্ড চলে, একটা দল চলে, তখন তো স্বাভাবিকভাবে আপনি ফলটা পাবেন না। এবং ফলটা কিন্তু মাঠের ক্রিকেটেও আসলে নেই, শুধু মাঠের ক্রিকেট না, সব জায়গাতেই। এখন আপনি যে ফিক্সিংয়ের ইস্যুটা তুলেছেন, সেখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা যে আপনার বিপিএল এর কথা মনে আছে, অনেক বেশি এই একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসলে অনেক কথা হয়েছে, আরো বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে অভিযোগ ছিল। তখন কিন্তু ওই তাড়াহুড়ো করে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেটা কি আদতে কোনো ফল আছে? ওইটার কিন্তু কমিটিতে যারা আছেন তারা নিজেরাই হাল ছেড়ে দিয়েছেন, কারণ তারা জানেন এটা আসলে শুধুমাত্র মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এই কমিটিটা গঠন করেছিল। আপনার ডিপিএল যেটা করা হয়েছে সেটাও কিন্তু সেম প্রসেস, ডিপিএল তো আরো লো প্রোফাইল। সো এখানে আপনার করার কিছুই থাকে না, এখানে আপনি ক্লাব ক্রিকেটের মানে ক্লাবের কাছে আপনি ধরা একদম। সো এইরকম প্রসেস নিয়ে যখন আপনি চলবেন, তার মাঝে যখন আপনি এগুলো সমাধান করতে পারছেন, তার মাঝে যখন আপনি 120 কোটি টাকা ট্রান্সফার করার অভিযোগ উঠবে, তার মানে ধরে নিতে হবে যে আপনি পাপনের বোর্ডকে যেমন জানতেন, এই বোর্ডটা তার চেয়ে আরও বেশি ডেঞ্জারাস। এখন দেখেন ফারুক আহমেদ নিয়ে আসলে এত আলোচনা বা হয়েছিল কেন, যে তিনি যখন পাপনের বোর্ড ছিল তখন তিনি কিন্তু ওই বোর্ডে ছিলেন এক সময়, কিন্তু তার সাথে তিনি যখন দেখেছেন যে এখানে কাজে হস্তক্ষেপ করা হয় বা তিনি তার পছন্দ মতো কাজ করতে পারছেন না, তখনই কিন্তু তিনি সরে এসেছিলেন। এই যে একটা বিমুখী একটা স্ট্যান্ড ছিল তার, সেটাই কিন্তু তাকে আসলে জনপ্রিয় করেছিল তখনকার মানুষের কাছে। এই জন্যই কিন্তু আপনি যখন বোর্ডটা যখন কলাপস করলো, আগের বোর্ডটা বা সরকার যখন চেঞ্জ হলো, তখন কিন্তু প্রথমেই এই নামটা এসেছে যে তিনি বোর্ড প্রেসিডেন্ট হবেন, কারণ তিনি ক্রিকেটারদের নিয়ে কাজ করতে চান, বোর্ডের কোথায় কোথায় লুপহোল আছে তিনি জানেন, সেগুলো তিনি ফিল করে তিনি ভালো কাজ করতে চান। এখন যেটা দেখা যাচ্ছে, প্রথমেই তিনি বিপিএল ফেল করেছেন, এখন আবার দেখা যাচ্ছে যে তার টাকা পয়সা এই স্বর্ণ নিয়ে একটা রিপোর্ট এসেছে বা সেটা নিয়ে কথা হচ্ছে। এছাড়াও কিন্তু আরও তার নামে অনেকগুলো ব্যাপার আছে। আপনি ফিক্সিং কথা তো বললেন, মানে যে অভিযোগগুলো ছিল সেগুলো আপনি দেখুন, আপনার একটা বোর্ড থাকাকালীন আপনার আম্পায়ার্স কমিটি কিভাবে একটা ক্রিকেটারের শাস্তি কমিয়ে তাকে ম্যাচ খেলার অনুমতি, যে ইখতিয়ার তাদের মানে কোনোভাবেই নেই। কারণ হৃদয় যে ঘটনাটা ঘটেছে এবং তাকে শাস্তি দেওয়াটা বিসিবির দায়িত্ব ছিল, যে তাদের একদম সবচেয়ে এলিট প্যানেল, আইসিসি এলিট প্যানেল একজন আম্পায়ারের সাথে যে বিহেভটা ওই দিন হৃদয় বা মোহামেডান টিম করেছে, তারপর তো হৃদয়কে আসলে 2-4 ম্যাচ ব্যান করারই কথা ছিল, অথচ উল্টো ঘটনাটাই ঘটলো। না, 2-4 ম্যাচ ব্যান করার কথা যে বলছেন, 2-4 ম্যাচের তো মানে লিগালি তিনি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন 2 ম্যাচ ব্যানের কথা ভেবে, তাহলে আপনি কেন সেটাকে মানে যে রিভার্স করেন, কে রিভার্স করেছে, যার কোনো এখতিয়ার নেই এটা রিভার্স করা, তাহলে আসলে কার কথায় কি চলছে? আপনি যেই টেকনিক্যাল কমিটিকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে এগুলোকে সংশোধন করে, বা তাদের একটা শক্তি রয়েছে যে আপনি চাইলে তারটা কমাতে পারেন আবেদনের প্রেক্ষিতে। সো তিনি যেখানে করছেন না, তিনি মানেননি, তার যে প্রধান ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন। মানে এইটা কিন্তু একটা বড় ইঙ্গিত দিচ্ছে যে ধরুন এই যে টেকনিক্যাল কমিটি প্রধানের কথা বলছেন এনামুল মনি, তিনি আগে সাবেক ক্রিকেটার ছিলেন, টেকনিক্যাল কমিটির সাথে কাজ করছেন, তিনি যেহেতু হেড ছিলেন, তাহলে আপনি যদি কল্পনা করেন যে ওইখানে কী ধরনের একটা পরিস্থিতি হলে একটা টিমের একটা বিভাগের প্রধান শেষ পর্যন্ত বাধ্য হন পদত্যাগ করতে। ওই সময় কিন্তু আমরা একটা খবরও পেয়েছিলাম যে হতে পারে কি বলে সর্বদলীয় সৈকত তিনি চাকরি ছাড়তে পারেন। তাদের কিন্তু ইগোতে লাগার কথা, কারণ তাদের যে লেভেল, ওই লেভেলের একজন আম্পায়ার বা একটা কর্মকর্তা বা ধরেন একজন ক্যারেক্টার যদি কথা বলেন, তাদের লেভেলের সাথে এই ধরনের কাজগুলো, ছোট ছোট কাজগুলো, যে কাজগুলো আপনি অনৈতিক কাজ, সেগুলো কিন্তু আসলে যায় না। এবং তারা দুজনে কিন্তু সেই জিনিসটা প্রমাণ করেছেন যে এই কাজটা করা যাবে না। এবং একটা মানে আমি জাস্ট কল্পনা করছি যে ওই বোর্ড, ক্লাব কিংবা ওই আম্পায়ার্স কমিটি বিভাগ থেকে আসলে কী পরিমাণ হস্তক্ষেপ করা হলে একজন আসলে পদত্যাগ করতে পারে। এই যে শক্তির ব্যাপারটা রয়েছে, যে আমরা কিন্তু জানি সবাই আসলে যারা ক্রিকেট দেখে বা মোহামেডান আহ্বানী নিয়ে কথা বলেন, তারা কিন্তু জানে তাদের পিছনে একটা পলিটিক্যাল পাওয়ার থাকে। আমরা এখন জানি যে কোন পলিটিক্যাল পাওয়ারটা রয়েছে, সেই টিমেরই কিন্তু প্লেয়ার হচ্ছেন হৃদয়। সো তিনি যে দাপটটা দেখেছেন বা সেই
টিমটা যে দাপটটা দেখিয়েছে তার কাছে বিসিবির কর্মকর্তারা বা বিসিবির যারা রয়েছে তারা মানে টিকতে পারছেন না, বা সেইভাবে সেটা হয় না, তাদের পছন্দ মতো প্লেয়ারকে আসলে খেলাতে হয়েছে, বা ব্যানকে তারা তোয়াক্কাই করেননি। প্লেয়ারও কিন্তু যে প্লেয়ারকে নিয়ে কথা হচ্ছে তিনি কিন্তু ওপেনলি আবার বলেছেন যে মানে অনেক কথাই বলেছেন, ঘটনা অন্যদিকে নিয়ে গেছে। হ্যাঁ, মানে এখানে একটা বড় ব্যাপার যে আমাদের ওই যে আমাদের সহকর্মী যিনি বাংলাদেশের ক্রিকেট যিনি বাংলাদেশের প্রতিনিধি ইসাম ভাই, তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি বেশ একটা বিস্তারিত কিছু কথা লিখেছিলেন যে হৃদয় কেন এই অ্যাগ্রেসিভনেসটা আসলো। আপনি কিন্তু দেখবেন যে বাংলাদেশের ক্রিকেটে শুধুমাত্র সাকিব আল হাসানকে আমরা একটু এই অ্যাটিটিউডের দেখতাম, যে একটু মানে তিনি যা বলবেন তাই, তিনি তার বাইরে আসলে কিছু নেই। কিন্তু হৃদয়ের মাঝেও কিন্তু ওই অ্যাগ্রেসিভনেস থাকা ভালো, কিন্তু তিনি যে অ্যাগ্রেসিভনেসটা দেখান সেটা হচ্ছে পাওয়ার দেখানো। এটা তিনি কিভাবে দেখাচ্ছেন সেটার ওই ওনার লেখাটা পরে একটা জিনিস বুঝলাম যে তিনি যেহেতু শুরুতে 17-18 দিকে তিনি শাহিনপুকুরে খেলতেন, সেই দলটা আবাহনীর সাথে একটা কানেকশন ছিল, প্লাস ওই সব আগের যে সরকার ছিল তাদের সাথে একটা কানেক্টেড ছিল। তার পরবর্তী তিনি আবাহনীতে খেলেছেন লাস্ট মৌসুম পর্যন্ত, ওইটা তো একদম ওই সরকারের একটা মেইন পাওয়ার, তারা বিসিবিটা চালালে তো হচ্ছে আবাহনী। এখন আবার তিনি খেলছেন মোহামেডানে, যাদেরকে বলা হচ্ছে যে এই সময় সবচেয়ে পাওয়ারফুল একটা টিম, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুবই স্ট্রং, এরকম বলা হচ্ছে। সো আপনি যখন এই যে পাওয়ারফুল দলগুলোতে খেলবেন তখন আপনার ভয় থাকে না, আপনি যে কোনো কিছু করে পার পেয়ে যেতে পারেন। এর ফলে আমার কাছে মনে হয় যে হৃদয় নিজের ক্যারিয়ারটা নষ্ট করছে এবং নিজেকে খুব বাজেভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করছেন। এটা আমার কাছে না, এটা যদি আপনি ক্যারিয়ার নষ্ট এখন অনেক দূরের কথা, কিন্তু আমার হচ্ছে এইটা যদি তিনি কন্টিনিউ করেন তাহলে আসলে জিনিসটা অন্যদিকে চলে যাবে। আর তিনি সাকিব আল হাসানের যেই কথাটা বললেন, সাকিব আল এই অ্যাটিটিউড রয়েছে, সাকিব আল হাসান কিন্তু পারফর্ম করতেন, তিনি পারফর্ম করার পরে অ্যাটিটিউড দেখালেও বোর্ড তাদের কাছে পারফরমেন্সের জন্য বাধ্য থাকতো। কিন্তু হৃদয় কিন্তু আসলে সাকিব আল হাসানের লেভেলের ওই স্টারও না, বা এখনও হননি তিনি। সো সেই ক্ষেত্রে তার আগেই যদি তিনি এরকম অ্যাটিটিউড চলে আসে তাহলে দেশের ক্রিকেটের জন্য খারাপ। আর আমার যেটা আসলে আমরা তার নিজের কাছে তো, কারণ ধরেন আপনি যখন আপনার এই ক্যারেক্টারকে আপনি ডেভেলপ করবেন এইভাবে, বা আপনি রিপ্রেজেন্ট করবেন, মানুষ আপনাকে দেখবে, টিভিতে দেখবে, যখন যে আপনি এই বিহেভ করেন একজন আম্পায়ারের সাথে, একজন ক্রিকেটারের সাথে, বা যে কারোর সাথে, তখন তো মানুষ আপনাকে একটা নেগেটিভ সেন্স তৈরি হয়ে যাবে, একটা থট তৈরি হয়ে যাবে। এটা তো আপনি আসলে সরাতে পারবেন না। সো সেটাই, মানে আপনি যদি এই জিনিসটা কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু খেলায়ও ফোকাস হবে না। আর জিনিসটা আপনার আসলে ঘরোয়া ক্রিকেট নিয়ে আমরা এত আফসোস করি বা এত কিছু করি, সেখানে আসলে খেলাটা হয় আসলে অন্য জায়গায়, খেলাটা আসলে মাঠের চেয়ে মাঠের বাইরে হয়তো খেলাটা বেশি হয়। সেই জন্যই আমরা আসলে প্লেয়ারও পাচ্ছি না। এই পলিটিক্যাল জিনিস বা পলিটিক্স সব বোর্ডেই আছে, কিন্তু কম বেশি, কিন্তু তারা কিন্তু মেইন যেই কোর যেই সাবজেক্ট, যে খেলোয়াড় তুলে আনা, খেলাটাকে উন্নতি করা, সেই জিনিসটা আসলে তারা মিস করছে এবং তারা অন্য দিকে ফোকাসটা বেশি দিচ্ছে। আর আমরা যেহেতু এই যে বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে আসলে কথা বলা লাগছে, সো বোর্ড প্রেসিডেন্ট যদি আপনার স্টেবল না হয়, বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে যদি এত সমস্যা, তাহলে এমন একটা টপিক নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে যেখানে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের আলোচনা করার ব্যাপার ছিল যে কেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ভালো করতে পারলো না, কোথায় সমস্যা, কি করা যেতে পারে, এই ব্যাপারগুলো আপনি আলোচনা করার কথা। সেই দিন আমরা আলোচনা করছি বিসিবির সভাপতি 120 কোটি টাকা ট্রান্সফার করেছেন বিসিবির এফডিআর থেকে। আপনি এর চেয়ে দুঃখজনক, এর যে হতাশার, এর চেয়ে লজ্জার কিছু আমার কাছে মনে হয় না হতেই পারে না। এরকম আসলে এই যে 1300 কোটি টাকাটা আসলে মনে একটা কার্স, এই টাকার এফডিআরটাতেই একটা, আপনি যদি ক্ষমতা থেকে তারপর টাকার লোভ তৈরি হয়, এইখানে আপনি আসলে কোনো কিছু আর আসলে ভিজিবল, এমন মানুষের কাছ থেকে আসলে এই জিনিসটা আসছে যাকে আমরা ভাবছিলাম যে তিনি হয়তো কান্ডারি হবেন আমাদের নতুন বোর্ডের, বা নতুন আমরা ক্রিকেট বোর্ডটা দেখতে পারবো, কিন্তু পদে পদে হচ্ছে যে নৌকায় চড়ে নদী পাড়ি দিতে চাইলেন সেই নৌকার তলা ফাটা। হ্যাঁ, আর ওই রিপোর্টে কিন্তু আরও আছে যে ফারুক আহমেদকে নিয়ে বলেছেন যে তিনি এই যে বিভিন্ন ট্যুরে যাচ্ছেন, তিনি এক্সট্রা মানে বিসিবির খরচেই তিনি তার পার্সোনাল সময়ও ওই মানে ট্যুরটায় গিয়ে থাকছেন। ব্যাপারটা ছিল যে প্রত্যেকটা ধরেন ট্যুরে গেলে তো $500 বা $600 এরকম, 60,000 টাকা। তো আপনি মানে বোর্ড কর্তাদের সাথে যে নিয়মটা সেটা হচ্ছে, আপনি বোর্ড সভাপতি যদি দেশের বাইরে থাকে, বিসিবির কোনো কাজে যায়, প্রত্যেক দিনের জন্য তাকে দিয়ে দেওয়া হয়, যেটা 60,000 টাকা যেটা বললেন আপনি। তো সেক্ষেত্রে মনে হয় খুব সম্ভবত দুবাইয়ের একটা ট্যুর ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল, এরপরে মনে হয় যে জিম্বাবুয়েতে একটা ট্যুর ছিল, কিন্তু তিনি সেখান থেকে আবার দুবাই গিয়েছেন, দুবাই বলছে। কিন্তু এগুলো সবগুলোই আসলে ইত্তেফাক আসলে সূত্র মারফত বলা হয়েছে, কারণ যদি না হয় তাহলে আসলে না, আপনি তো নিজেকে সলিড
প্রুভ করতে পারেন। আপনি আমার ব্যাপারটা বুঝছেন, আপনি ঠিক আছে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি গিয়েছেন দুবাইয়ে, সেখানে আপনার 2 দিনের কাজ ছিল বিসিবির কাজ। এখন আপনার প্রয়োজন হলো যে ঠিক আছে আমার আরও 3 দিন এখানে থাকা প্রয়োজন, আপনি থাকতেই পারেন, আপনার নিজের টাকায় থাকবেন, এটা তো আসলে কোনো ফ্যাক্ট না। সো ওই 2 দিনের বাইরে যখন আপনি 5 দিনের ডিএ নিয়েছেন, মানে আপনার কাজ 2 দিনের কিন্তু 3 দিন আপনি নিজের কাজ করেছেন, সেখানকার জন্য যখন ডিএ নেবেন তখন তো আসলে প্রশ্নটা ওঠে। সো এই প্রশ্নগুলো যখন উঠবে, আপনি এই 60,000 টাকার প্রশ্ন যখন উঠবে, এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো প্রমাণ করবে কে, আর প্রমাণ করলেও সেটা যে বাস্তবায়ন হবে বা বাস্তবায়িত হবে সেটারও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের কালচারাল প্রেক্ষাপটে তো আপনি আসলে প্রমাণ করার সুযোগ নেই। সো বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম যে আপনি যে ক্ষমতাধর তার তিনি যা করবেন সেটাই ঠিক। মানে আপনি আরেকটা জিনিস হচ্ছে আপনি তো মানে সরকারিভাবেও এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন না, কারণ আপনি বোর্ডে আপনার সরকার হস্তক্ষেপ করতে পারবে না। সো সেক্ষেত্রে যদি বোর্ডের প্রেসিডেন্ট স্ট্রং না হন বা তার এগেনস্টে যদি থাকে তাহলে তিনি সহজে প্রেসিডেন্টের বিপক্ষে যদি এই মানে বিরুদ্ধে যদি এই অভিযোগ করে তাহলে বাকিদের কথা যে আপনি বলছিলেন যে এই যে তারপরে আমরা শুনছি যে আম্পায়ার্স কমিটিতে বা ম্যাচ রেফারিদের মধ্যে দেবব্রত পাল কালকে এসে বললেন যে কত ঝামেলা হয়েছে, হাতাহাতি পর্যায়ে নাকি চলে গিয়েছেন, মিঠু বলেছেন পরে। সো এটা কখন হয় যখন আপনার আসলে জানেন যে লিডার যখন আপনার স্ট্রং হয় না, কারণ আপনি জানেন যে হয়তো পার পেয়ে যাবেন বা আপনি আপনার পাওয়ারটা শো করতে চাচ্ছেন, আপনি ভাবছেন যে আপনি পাওয়ারে আছেন, আপনার পাওয়ারের মিসইউজ করতেই পারেন। সেই জিনিসটা যখন আসে, সেই জিনিসটা যখন হয় তখন কিন্তু মানে এই ঝামেলাগুলো হয়। অনেক দিন কিন্তু হয়ে গেছেন, প্রায় 9 মাস মনে হয় এই বোর্ডের মেয়াদ হয়ে গিয়েছে। সো সেক্ষেত্রে আমরা কিন্তু ফেইলারই দেখছি। আপনি বলছেন এই যে আমরা তো ভিতরের বোর্ডের কথাগুলো বললাম, আপনি মাঠে দেখেন জিম্বাবুয়ের কাছে হারছি আমরা মানে এইখানে আর কি বলবো, জিম্বাবুয়ের কাছে হারছি। কালকে আমি হচ্ছে ওই দিন আমাদের কলিগ সৈয়দ সামি, তার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, যেটা মনে খুব সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় দিন শেষ খুব সম্ভবত। তার সঙ্গে কথা বলছিলাম যে সেখানে একটা ব্যাপার ছিল যে চতুর্থ দিনের প্রথম যে ঘন্টাটা হবে, সকালের ঘন্টাটা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনি 1 ঘন্টায় বলতে পারবেন যে কোন দল টেস্ট জিতবে, কোন দল কি হবে। কারণ ওই সময়টাতে যেহেতু বাংলাদেশ 4টা উইকেট আগেই পড়ে গিয়েছিল, সেখানে ওই 1 ঘন্টা পার করে দিলে আপনার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে যেত বা ব্যাটসম্যানের জন্য বাড়তে একটা সুবিধা থাকতো, তখন আপনি পার করে দিতে পারতেন, 7টা দিন খেলতে পারতেন। অথচ দেখলেন কী ঘটলো, এখন দিনের দ্বিতীয় বলটা খুব সম্ভবত নাজমুল হোসেন শান্ত পুল করলেন, ব্যাকআউট স্কোয়ার লেগে ক্যাচ দিলেন। আপনি দেখেন এই পুরো সিরিজটাতে কিন্তু এই ব্লেসিং মুজারাওয়ানি, রিচার্ড এনগ্রাবা বা ভিক্টর নিয়াচি যারা ছিলেন, তারা সবাই কিন্তু শর্ট বলের উপর খুবই ইফেক্টিভ ছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু ওইখানেই মানে একটু ব্যর্থ হয়েছিলেন। সো আপনি ক্যাপ্টেন, আপনি জানেন যে আপনার পরে একজন ব্যাটসম্যান শুধু আছেন, মেহেদী হাসান মিরাজ, তারপর আর কেউ নেই। সো আপনার দায়িত্বটা ছিল আপনার টিকে থাকা, আপনার রান করা না। আপনি রান করাচ্ছে ওই সময় টিকে থাকলে শান্ত চাইলে একটু রান করতে হতো, অথচ তারা কী করলো, ওই যে প্রথমে 1 ঘন্টা টিকে থাকতে হইতো, ওই 1 ঘন্টাতে আসলে নিজেদের সব বিলিয়ে দিয়ে আসলেন। সো আপনার যখন মানে ক্রিকেটিভ সেন্স যখন এরকম হয়, আপনি জানেন, এমন যদি হতো ঠিক আছে ডিফেন্স করতে গেছে, কানায় কোনা লেগে গেছে বা কিছু একটা হয়ে গেছে, ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু আপনি সেকেন্ড বলে ওইখানে আপনাকে ছক্কা মারার জন্য শর্ট খেলতে হবে, সেকেন্ড বলে এখানে আপনাকে 4 মারার জন্য শর্ট খেলতে হবে। সো এইটা হচ্ছে আমাদের পুরো ক্রিকেটীয় যে ওই কালচারের কথা বলা হচ্ছিল, তিনি বলছিলেন, শান্তই বলছিলেন যে আমাদের কালচার তৈরি করতে, নতুন কিছু দেখাবো। উনি যদি এই ধরনের নতুন কিছু দেখান তাহলে আপনি আসলে আশা হতো মানে হাওয়া ছাড়া কোনো কিছু থাকবে না। এবং এইটার মনে হয় যে পুরো জিনিসটাই আমাদের ক্রিকেটীয় যে পাইপলাইনের কথা বলি, ক্রিকেটীয় যে কালচারের কথা বলি, এইটার একটা রিফ্লেকশন হচ্ছে এই শান্ত বা এই জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের পুরো টেস্ট সিরিজটা। না, কালকের আসলে শান্তর যে প্রেস কনফারেন্স ছিল সেটা অনেকটা ইন্টারেস্টিং একটা প্রেস কনফারেন্স ছিল। আমার মনে হয়েছে যে, আমার কাছে মনে হচ্ছে লজ্জা না আমার কাছে মনে হয়েছে যে এইরকম এক সময় একজনের কাছ থেকে এরকম প্রেস কনফারেন্স আমরা দেখেছি যে যাই হয়েছে ডোন্ট কেয়ার, কিন্তু মানে আপনাকে উত্তর দেন, আমি হাসি মুখে আপনাকে রিপ্লাই দেব, পারফরমেন্স কী হয়েছে সেটা পরে দেখা যাবে। কালকে যেমন দেখবেন যে তিনি বলছেন যে বিষয়টা খারাপ লাগছে, কিন্তু আমার কাছে অতটা খারাপ লাগছে না। আমি ক্যাপ্টেন হলে আসলে আমি ওই দিন আসতাম নাকি প্রেস কনফারেন্সে, সেইটা আমার একটা মানে আমি দ্বিধায় পড়তাম। আমাকে হয়তো জোর করে পাঠাতে হতো যে না আপনি ফেস করেন, কিন্তু আমি হয়তো ফেস করতে চাইতাম না যে জিম্বাবুয়ের কাছে আসলে হারলাম, যাকে আমরা নিয়ে আসছি। ব্যাপারটা হচ্ছে এটা ওই সেন্সে না, অন্য সেন্সে বলছি যে শান্ত তো সুইসাইড করা উচিত ছিল না, মানে আমি আলাদা সেন্সে বলছি, এই হিসেবে আর কি ক্রিয়েটিভ পার্সপেক্টিভে বলছি, মানে এরকম একটা সিচুয়েশন ছিল। তো এরকম যখন পরিস্থিতি ছিল, সে মানে উনি যেটা বলেছেন, মানে এইটা বলার তো আসলে কোনো আর মানে নাই, মানে
কোন সেন্সে বলেছেন আমি আসলে জানি না, ক্যাপ্টেন কুল হিসেবে থাকতেই পারেন আপনি, ক্যাপ্টেন কুল। তিনি আবার এটাও বলেছেন যে তিনি পুরো দায়টা নিচ্ছেন, তিনি ওই সময় এভাবে আউট হওয়াটা ঠিক হয়নি, তিনি অনেকবার এভাবে আউট হয়েছেন, রিয়েলাইজেশন করছেন। আপনি দায় নিয়ে আসলে লাভ কি? আপনি যদি এটা ফিল করতে না পারেন যে আপনি জিম্বাবুয়ের মতো একটা দলের কাছে হেরেছেন যারা লাস্ট 4 বছরে কোনো টেস্ট জিতেন না, লাস্ট 10 টেস্টের কোনো টেস্টে তারা জয় পায়নি, এমন একটা দলের কাছে হারার পর যদি আপনার আপনি যদি আপসেট হতে না পারেন, আপনি যদি খুব বেশি আপসেট হতে না পারেন, আপনি আসলে দায় দিয়ে আসলে আপনি কি বুঝাতে চান? এইখানে আপনি আসলে এইটাও কানেক্ট করতে পারেন যে ওইখানে কিন্তু সাংবাদিক একজন জিজ্ঞেস করেছিলেন বেতন নিয়ে। আজকে কিন্তু প্রথম আলো খুব সুন্দর একটা হেডলাইন দিয়ে একটা রিপোর্ট করেছে যে এটা এমন একটা চাকরি যেখানে ভালো না করলে আপনার বেতন বাড়ে। এই জিনিসগুলো কিন্তু অনেক ইফেক্ট করবে। আপনি যে এখানে চাকরি করছেন, আপনার এখানে যদি আপনি ডেইলি আসছেন, কিছু হচ্ছে না, বছর শেষে আপনার অনেক টাকা বেতন বাড়ছে, আপনি কেন কাজ করবেন? আপনি কেন আমার সাথে বসে আলোচনা করবেন? আপনি কেন চাকরিটা রাখবেন কেন? না, আমি বলতেছি যে আপনার বাড়ছে, মানে সিস্টেম এটাই, আপনার বাড়ছে, আপনি কেন কাজ করবেন? আপনার যেভাবেই বাড়ুক বাড়ছে, আপনি কেন কাজ করবেন? এই যে কিভাবে টাকা বাড়ে বা কিভাবে হয়, এই যে এবার দেখেন যে টিভি রাইটস পর্যন্ত পায়নি, সেটা যতই ছোট টিম হোক, যতই যাই হোক, আপনি কেন পাবেন না? আপনার ইন্ডিয়ার সাথে যদি আয়ারল্যান্ড খেলে বা বাংলাদেশে যদি খেলে, ইন্ডিয়ান ব্রডকাস্টাররা কি বলবে আমরা এই ম্যাচ দেখাবো না? এটা তো বলে না, এটা তো বলবে না, ঠিকই দেখায়, ঠিকই দেখাবে, ঠিকই দেখাবে, সিনেমা তারা ম্যাচটা ঠিকই দেখায়। তাহলে আপনার এখানে যারা মেইন ব্রডকাস্টার রয়েছে তাদেরকে আপনি কনভিন্স করতে পারছেন না যে আপনি ম্যাচটা দেখান। তাকে আপনার সেই বিটিভির আমলে চলে যেতে হচ্ছে, ফ্রিতে আপনি দেখাচ্ছেন খেলা, মাঠে দর্শক আনতে পারছেন না, সেই ম্যাচটা আবার আপনি হারছেন। আমি আজকে ওই বিডি নিউজ 24 একটা রিপোর্ট পড়ছিলাম, যেখানে তাদের হেডলাইনটা খুব সময় এরকম ছিল যে শান্তদের হৃদয়ে কেন রক্তক্ষরণ হয় না। ওইখানে একদম ইন্ট্রোতে একটা লাইন ছিল যে খুব সুন্দর 2004 সালের ঘটনা, ওইবার বাংলাদেশের সাথে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ খুব সম্ভবত ম্যাচটা ড্র করেছিল টেস্ট। ওই সময় পর বলছিল যে ব্রায়ান লারা বলছিলেন যে যদি পরের টেস্ট জামাইকাতে যদি 5 দিনের ভিতরে যদি বাংলাদেশকে হারাতে না পারে তাহলে নতুন ক্যাপ্টেন দেখা যাবে। একজন মানুষের একটা ছোট দলের সাথে যখন আপনি হারবেন, ছোট মিনস হচ্ছে দুর্বল দলের সাথে যখন আপনি হারবেন, তখন আপনার এই ধরনের রিয়াকশন হওয়ার কথা। শান্তর বলা উচিত ছিল কি, আমরা যদি চট্টগ্রামে জিততে না পারি, চট্টগ্রামে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি, পরের টেস্টে আমি ক্যাপ্টেন্সি করবো না, পরের বার আমি বাদ পড়ব, কিছু একটা ধরেন আপনি জাস্ট এই সেন্সে বলতেন, এই টাইপের একটা আপনি লাউড কিছু শুনতে চাইবেন। অথচ আপনার ক্যাপ্টেন এসে বললো যে না, আমার কাছে আপসেট না। উনি এটা ধরে নিয়েছেন যে উনি এখন ওনার দলটা, ওনারা যারা ক্রিকেটাররা আছেন তারা জিম্বাবুয়ের চেয়ে মানে খানিকটা নিচুর দিকে আছেন, এই জন্য খুব সম্ভবত তার গায়ে লাগছে না। কিন্তু ওনার মনে হয় বোঝা উচিত, আপনি যে বেতনের কথা বললেন যে জিম্বাবুয়ে একজন ক্রিকেটার কত টাকা বেতন পান, আর উনি কত টাকা বেতন পান, উনি কত টাকা নেন ম্যাচ ফি, আর জিম্বাবুয়ের একজন ক্রিকেটার কত টাকা ম্যাচ ফি নেন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা যেই স্যালারিটা পান তিনি কিন্তু অনেক হায়ার, মানে অনেক হাই। আমরা কিন্তু এমন কান্ট্রি না যে আমরা দুবাইয়ে থাকি বা আরও অনেক বড় বড় যেসব মানে আমেরিকা বা অন্য কোনো দেশের যে অনেক মানে এই টাকাটা কিছুই না, বা এই টাকাটা কিন্তু অনেক। সো আপনার একটা দায়িত্ব রয়েছে, আপনার অনেকের চেয়েও মানে অনেক টাকার বাইরে আপনি আলোচনায় আসেন। আমার কাছে ব্যাপারটা বুঝুন, ধরুন জিম্বাবুয়ের কত টাকা এটা আমরা এখন পার্মানেন্টলি জানি না, ধরুন জিম্বাবুয়ের কতই হবে একটা মাসিক বেতন, মাসিক হয়তো তারা 2 লাখ টাকা পেতে পারে, আবার অনেক সময় এদের বেতনও হয় না, এরকম পরিস্থিতি আমার জিম্বাবুয়ের অবশ্যই বোর্ডে সমস্যা হয়। একবার তো আমার মনে আছে যে বাংলাদেশে কোনো এক সালে 17-18 বা এই টাইমটাতে বাংলাদেশে জিম্বাবুয়ে খেলছিল, তাহলে হোটেলে থাকার ভাড়া ছিল না, টাকা নেই। একটা বোর্ডের কি ধরনের করুণ অবস্থা আপনি চিন্তা করেন। সেই বোর্ডের একটা ক্রিকেটার যে পারফর্ম করেছে, আর একটা বোর্ডে যাদের একজনের সর্বোচ্চ বেতন 10 লাখ টাকা মাসে, আপনি বছরে 1,20,00,000 টাকা পাচ্ছেন। 1,20,00,000 টাকা সম্ভবত ওই পুরো দলও ইনকাম করে খুব সম্ভবত, আমি এটা জানি না। সো একটা 10,000 টাকা বেতনের কর্মচারী যদি যে পারফর্ম করতে পারে, আপনি 1 লাখ টাকা বেতন নিয়ে যদি সেম পারফর্ম করতে পারেন, তাহলে আসলে ওই মানে ফ্যাসিলিটিসটা এত দিয়ে কি হবে? তাহলে আপনি আসলে আপনি বড় হইলেন কিভাবে, বা আপনাকে কেন আমি 1 লাখ টাকা বেতন দেবো, আমি তাহলে 10,000 টাকা বেতন দিতাম। সো এইটা যদি না হয়, এটা যদি শান্ত না বোঝেন, যে এখন শান্ত যদি মনে করেন যে মাস শেষে আমার ব্যাংক অ্যাকাউন্টে তো টাকা আসছে, বাংলাদেশ জয় পাচ্ছে নাকি আমি রান পাচ্ছি না পাচ্ছি, এটা তো সমস্যা না। আমি রান না পেলেও যে আমি একাদশে থাকবো না, দলে খেলবো না, এরকম তো ব্যাপার না। শান্তকে আমরা বলছি, শান্ত ক্যাপ্টেন হিসেবে না, আমি বলতেছি হ্যাঁ, শান্ত হচ্ছে ক্যাপ্টেন, আর তাকে ধরেই আসলে পুরো টিমকে আমাদের বলা। কারণ হচ্ছে যে এখানে কিন্তু সিনিয়র ক্যাম্পেনারও একজন রয়েছেন যিনি দিনের পর দিন আসলে পারফর্ম করছেন না, কিন্তু তিনি কিন্তু দলে রয়েছেন। এই জিনিসগুলা যদি এভাবে হতে থাকে, তাহলে যে আমরা ছোট বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় যে সমস্যা, তারা হচ্ছে অর্জন করতে চান। শব্দটা অর্জন, কি অর্জন করতে চান শুধু এটা তারাই জানে। আমার কাছে মনে হয় যে তারা শুধুমাত্র
ক্রিকেটটা খেলবেন আর তারা হচ্ছে মানুষের গালি অর্জন করবে। আমার কাছে সত্যিকার অর্থে এটা মনে হয়। কেন মনে হয় আমি বলি, ধরুন এই যে মুশফিকুর রহিমের কথা বললেন আপনি, মুশফিকুর রহিম লাস্ট 12 ইনিংসে কোনো 50 নেই, খুব সম্ভবত 2টা 30-এর উপরে ইনিংস আছে, 1টা 20-এর উপরে ইনিংস আছে। মাহমুদ হাসান জয়ের কথা বলেন, লাস্ট 17 মাসে 17 ইনিংস খেলেছেন, কোনো 50 নেই। একটা ক্রিকেটার লাস্ট 17 মাসে যখন একটা 50 করতে পারেন না, 17 ইনিংসে যখন একটা 50 করেন না, আপনি যদি তাকে একটা প্রশ্ন করেন যে কেন ভালো হচ্ছে না, কি হচ্ছে না, বা তাকে নিয়ে যদি আপনি কোনো ক্রিকেটারকে প্রশ্ন করেন যে তিনি তো এখন পারফর্ম করতে পারছেন না, তাকে নিয়ে আপনি ওভারহিট কিনা, কিন্তু ওই ক্রিকেটারের প্রশ্ন উত্তরটা দেবে কি, তিনি অনেক কিছু অর্জন করে ফেলছেন। মুশফিকুর রহিম বাংলাদেশের জন্য কী অর্জন করেছেন? আমার কাছে মনে হয় যে মোহাম্মদ সালাউদ্দিন যে একটা কথা বলেছিলেন যে এই পঞ্চবার্ড আসলে মানে কিছুই না, কিছু অর্জন করতে পারেন, বাংলাদেশে একটা ট্রফি এনে দিতে পারেননি। আপনি আসলে কী অর্জনের কথা বলেন? মুমিনুল হক আসলে ওই দিন মুশফিকের কোনো অর্জনের কথা বলেন, আমি আসলে আমার মাথায় সত্যিকার অর্থে ধরে না। না, ওই পার্সোনাল অর্জন যে তারা যেটুক দিয়েছে, না আমার কথা হচ্ছে যে বাংলাদেশকে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে চেনানোর পিছনে তাদের অবদান রয়েছে, কিন্তু এই একটা জিনিস দিয়ে আপনি কতদিন খাবেন, আপনি কতদিন বিক্রি করবেন? আপনার এই যে যারা রয়েছে তাদের দায়িত্ব ছিল যে যারা নতুন আসবে তাদেরকে মানে ক্যারি করা, তাদেরকে আরও বোঝানো যে এই ফ্ল্যাগটা যে আমরা ক্যারি করছি সেইটার আসলে মানটা কত, বা এই যে আমরা যেই মানে নিয়ে গেছি সেইখান থেকে আরও কীভাবে ভালো ক্রিকেট খেলা যায়। আপনি দেখবেন যে আন্ডার-19-এর যে টিমটা আমাদের ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে, সেই টিমটা তো পরে এসে যারা খেলছেন তাদের সবার আসলে সাকিবের চেয়ে বেটার পারফর্ম করা উচিত ছিল, মুশফিক মাহমুদুল্লাহর চেয়ে বেটার পারফর্ম করা উচিত ছিল। তামিম ইকবাল চলে যাওয়ার পরে আমরা একটা ভালো একটা ওপেনিং জুটি পাচ্ছি না। তামিমের একটা রিপ্লেসমেন্ট, ভালো কোনো রিপ্লেসমেন্ট নেই যাকে বলতে পারবো যে না একজন আছে যে তামিমকে রিপ্লেস করেছে। তাহলে আমরা এই যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা জিতলো, ওই প্লেয়ারগুলোকে নিয়ে আমরা আসলে কী করলাম? ওই প্লেয়ারগুলোকে আমরা দলে নিয়ে আসলাম, কিন্তু তাদের কোনো আসলে নার্চার করা হয়। একটা জিনিস দেখেন, বলে না একটা কথা বলে না যে আপনার সামনে তো কেউ একজন থাকতে হবে যাকে দেখে আপনি বড় হতে চাইবেন, যাকে দেখে আপনি কিছু করতে চাইবেন। এক্ষেত্রে আপনি হয়তো এই 5টা নাম বলতে পারেন, কিন্তু আপনি যদি আধুনিক ক্রিকেট বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে চিন্তা করেন, তারা 5জনকে আসলে কোথাও এক্সিস্ট করে আমার কাছে মনে হয় না। আপনি বাংলাদেশের প্রেক্ষিতে হ্যাঁ অনেক বড় তারকা অনেক কিছু, আপনি ভারতে দেখেন একসময় সুনীল গাভাস্কার ছিল, তিনি চলে যাওয়ার পর তাদের ব্যাটিংয়ে গুরু কে হয়েছে, বা ব্যাটিংয়ের তারকাকে সচিন টেন্ডুলকার, তিনি যখন চলে গেছেন তারপরে কে এসেছেন? বিরাট কোহলি। এটা একটা লিগেসির ব্যাপার বা লিগেসির ব্যাপার, এই ব্যাপারটা থাকতে হয়। এখন আপনার তো বাংলাদেশের ক্রিকেটে ওই ব্যাপারটাই নাই। আপনি অনেক মানে ভারত তো এখন টপ, ভারতের কথা কি, আপনি আফগানিস্তানের কথা দেখেন, আপনি আফগানিস্তানের কথাই দেখেন, আপনি রশিদ খান অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে, অনেক দিন হয়ে গেছে তার ক্যারিয়ার, তার পিছনে কে এসেছে? নূর আহমেদ এসেছেন, তারপরে হ্যাঁ, সো তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এই তাদের কথা বলেন, একটা উদাহরণ, একটা গল্প বলি, যেটা হচ্ছে যে আপনি দেখবেন যে এখন তো এই ব্যাপারগুলো নাই, অনেক সময় আগে গ্রামের দিকে দেখতেন বা শহরের দিকে যারা উপজেলা পর্যায়ে দেখতেন লজিং থাকতো, এরকম একটা কথা বলতো। এই ব্যাপারটা হচ্ছে যে আপনি একজনের বাসায় থাকবেন, তার বাসায় লজিং মাস্টার টাইপের, তিনি পড়াশোনা করবেন, তাদের খাবেন, মাঝে মাঝে তাদের টুকটাক কাজ করে দিবেন, পাশাপাশি ধরেন বাচ্চাদের পড়াবেন, এরকম একটা ব্যাপার। আমার কাছে মনে হয় আফগানিস্তান ঠিক এই একটা ক্যারেক্টার। আফগানিস্তানের ক্রিকেটটা কেমনে বড় হচ্ছে? হ্যাঁ, আপনি বলতে পারেন দুবাই তাদের বেশ কিছু ভালো, তাদের শুরু ছিল পাকিস্তানে, তারপর হচ্ছে নিজেদের এখানে কিছু ছিল, এখন দুবাইয়ে। তার চেয়ে বেশি হচ্ছে তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে অন্যের বাড়িতে খেয়ে পরে তারা বড় ক্রিকেটার হয়েছে। আর আপনি দেখবেন ওই যে লজিন মাস্টার গরিবের সন্তান, তিনি ঠিকই বিসিএস ক্যাডার হতেন, কিন্তু তার পাশের বাড়ির যে একজন বড় লোকের ছেলে থাকতো সে বিপথে চলে যেত। বাংলাদেশটা সেই বড় লোকের ছেলে বিপথে গেছে, অনেক সুবিধা আছে, অনেক কিছু আছে, মাসে আপনি লাখ লাখ টাকা বেতন পাচ্ছেন, সব ফ্যাসিলিটিস পাচ্ছেন, আপনি ডিএ পাচ্ছেন অনেক বেশি টাকা, কিন্তু আপনি ওই আফগানিস্তান জিম্বাবুয়ে তাদের মতো পারফর্ম করতে পারছেন না। সো এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটও আসলে মানে সার্বিক পরিস্থিতি। ক্রিকেটের এই বিষয়টাই যে নতুন বাংলাদেশ গড়ব, নতুন বাংলাদেশের একটা মানে সম্ভাবনা এসেছিল, সেগুলাকে আপনি যদি ইউজ না করে আসলে মিস ইউজ করেন, আপনার কিন্তু এখানে সব ভুলে, আমি ধরলাম যে আপনি আগে অনেক একটা খারাপ লোক ছিলেন, হ্যাঁ, কিন্তু আপনি এই একটা সিচুয়েশনের পরে আপনার একটা সুযোগ এসেছে যে আপনি এখন থেকে চাইলে ভালো কাজ করতে পারেন, আপনার পিছনের কথা আর কেউ মনে রাখবে না। আপনি সেই সুযোগটা কি আপনি মানে ভালোর দিকে নেবেন, নাকি আপনি সেই পুরা নিয়াতেই দিবেন আর আমি তো ধরা খাইনি, আমার যা ইচ্ছা তাই হোক, আমি আবার সেটা পুরাটাই আপনার নিজস্ব ব্যাপার, আপনার মনুষ্যত্বর ব্যাপার, আপনি সেটাকে কিভাবে কাজে লাগাবেন সেটা পুরাটাই আপনার ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটাররা এই ব্যাপারটাকে টেকেন ফর গ্রান্টেড কেন নেয়? কারণ হচ্ছে যে তারা জানে, যেমন শান্ত জানেন তিনি বাদ পড়বেন না। ধরেন লিটন কম্পিটিশনই তো নেই, লিটন দাস দুর্ভাগ্যক্রমে বাদ পড়ে গেছেন,
মানে এটা আমার কাছে মনে হয় যে পার্সোনাল একটা গাজী আশরাফ হোসেন লিপুর পার্সোনাল একটা ইগোর কারণে লিটন দাস সেই সময় বাদ পড়েছিল। তাছাড়া আমার কাছে মনে হয় না লিটন দাস বাদ অন্য মানে পারফরমেন্সের কারণে বাদ পড়েছে। বাংলাদেশ ক্রিকেটে পারফরমেন্সের কারণে কেউ বাদ পড়ে না, পারফরমেন্সের কারণে কেউ জাতীয় দলে আসে না। আপনি দেখেন যারাই বাদ পড়েন হুদায় বাদ পড়েন, আবার যারা আসেন তারা হুদায় আসেন, এটা একেবারে সত্য কথা। কারণ কেউ বাংলাদেশ ক্রিকেটে আহামরি এত বড় তারকা নেই, এত বড় পারফর্ম নেই যারা খুব ভালো পারফর্ম করেছেন, এবং তারা যেখানে পারফর্ম করেন সেখানে পারফর্ম করা আর গলি ক্রিকেটে পারফর্ম করা সেম জিনিস। আপনি ডিপিএলের কথা বলতে পারেন, এনামুল হক বিজয় 800 বেশি রান করেছেন, বা আরও অনেকে এনসিএল বিসিএল অনেক কিছু রান করেছেন, কিন্তু তারা যখন জাতীয় দল আসেন তারা কি ওই ক্রিকেটটা খেলতে পারেন? কেন পারেন না? কারণ আপনি যে জায়গাতে খেলা শিখে আসেন সেই শেখার জায়গাটা আসলে আদতে ওই লেভেলে মানেন না। আপনি রঞ্জিত একটা ছেলে ভালো, আপনি জাস্ট লাস্ট এক সপ্তাহ আগে চিন্তা করেন, আপনি রাজস্থান রয়্যালসে যে সূর্যবংশী নামলো প্রথম বলে যে ডাউন দ্য উইকেটে যে ছক্কাটা মানে স্টেপ আউট করে মারলেন, ওই ছক্কাটা আমাদের মনে হয় যারা 15 বছর খেলা বড় তারকা আছে এরকম করে কখনো সাহসী করতে পারবেন না। সত্যকার আমরা দেখেছিলাম সেই 2007 সালে, তারপর আমরা কাউকে এরকম করে খেলতে দেখেন না। এমন না যে ওই ছক্কা মারলে আপনি বড় তারকা হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। এটা কনফিডেন্সের ব্যাপার, খেলার একটা মান, আপনার খেলাটা সেন্সটা কতটুকু আছে। আমরা যে টেস্ট নিয়ে কথা বলি, আমি তো বলেছি বারবার, আমি শোতে স্বামীর সাথে কথা বলছি, আপনার সাথে বলেছি যে টেস্ট খেলার যে বেসিক ন্যূনতম যেই জিনিসটা দরকার, যেই বেসিক সেন্সটা দরকার, সেইটাই আসলে আমাদের মনে হয় না কোনো প্লেয়ারের আছে। আমরা এই যে এরকম উইকেটে স্পিন বা ক্রিকেটারদের যে আমরা জানি যে তাইজুল বা মিরাজ হয়তো আমাদের জিতাতে পারে ফোর্থ ইনিংসে, তাদের উপরে আমাদের সেই কনফিডেন্স আছে, কিন্তু সেইটার জন্য যেই রানটা আপনার বোর্ডে লাগবে সেই রানটা যে হচ্ছে না, দিনের পর দিন যে হচ্ছে না, সেইটার দিকে মাথা ব্যথা থাকে না, মাথা ব্যথা। আপনি ধরে নিয়েছেন যে কিছু একটা করব, এই যে একটা জমে উঠবে মিরাজ বা তাইজুল আমাকে জমে তুলবে। এখনকার টেস্ট দলে মেন্টালিটি হচ্ছে যে বোলারও তো আছে, হ্যাঁ বোলারটা তো আছে, করার দরকার নেই, সো এর যা হবে হবে, যা হওয়ার হবে। এই যে আমাদের যাদেরকে প্রতিভাবান বলা হয়, ধরুন লিটন দাসের কথা বলুন, নাজমুল হোসেন শান্ত বা আরও যারা আছেন তাদের প্রতিভাবান বলে। আপনি ওই যে চেন্নাইয়ের ম্যাচ, আমি কেন এইগুলো বলছি, কারণ হচ্ছে দেখুন চেন্নাইয়ের ম্যাচটা দেখেন আপনি, মুম্বাইয়ের সাথে আয়ুষ মাহাত্রেকে নামা দেওয়া হলো, শেখ রাশেদকে নামিয়ে দেওয়া হলো। আয়ুষ মাহাত্র আসার পর প্রথম 7টা বল যেমনি খেলেছে, আমার কাছে মনে হয় লিটন দাস অ্যাডিলেডে ভারতের বিপক্ষে যে ইনিংসটা খেলেছিল 69 টি20-তে, তারপরে বা আগে পরে বাংলাদেশের কোনো ক্রিকেটার ওই ধরনের ক্রিকেট কখনো খেলতে পারেনি। আপনি লাস্ট 20 বছরে আপনার 200-300 ক্রিকেটার মিলেও এই আয়ুষ যে ধরনের 7 বলে যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটা বাংলাদেশের ক্রিকেট খেলতে পারেন। আপনাকে বুঝতে হবে যে আপনি ক্রিকেট থেকে একটা 17 বছরের ছেলে যে ক্রিকেটটা খেলতে পারে, আপনি 20 বছরে এরকম একটা 200 ক্রিকেটার থেকে একটা ক্রিকেটার বের করতে পারেনি যারা এই ধরনের ইনিংস খেলতে পারে, এই ধরনের ব্যাটিংটা করতে পারে, এই ধরনের কনফিডেন্সটা নিয়ে মুম্বাইয়ের মাঠে মুম্বাইয়ের মতো একটা দলের বিপক্ষে খেলতে নামতে পারে। সো এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি। আপনি মানে আর এইভাবে চলতে থাকলে আসলে আমরা আরও যে পিছাচ্ছি একদম তলানিতে চলে যাব। তলানি কয়েক মাস আগে আলোচনা করেছিলাম না যে জিম্বাবুয়েতে বাংলাদেশ একেবারে খুব কাছে, বাংলাদেশ খুব সম্ভবত, আমার কাছে মনে হয় যে আদতে আমরা সঠিক পথে আছি। এখন যদি আপনি এখন কম্পারিজন করেন, এখন তো আসলে আমরা জিম্বাবুয়ের নিচে, জিম্বাবুয়েও খারাপ, কারণ আমরা এই সিরিজ আপনি জিতবেন না, এই সিরিজ ভাগাভাগি করে নিতে হবে যদি জিতেন, আর যদি ড্র করেন তাহলে তো হারলেনই, আর হারলে তো হারলেন। তো আপনার জিম্বাবুয়ের সাথে তারা কিন্তু খুবই বুস্ট আপ, তারা এই টেস্টটা জিতার পরে তারা কিন্তু মানে সিরিজ জয়ের জন্য তারা সেভাবেই খেলবে। কিন্তু আপনার এখানে যে টিম সিলেকশনটা আবার হলো, সেখানেও কিন্তু আসলে অনেক কোশ্চেন আছে, অনেক আছে যে কি কারণে কিভাবে জাকির হাসানকে বাদ দিলেন, কেন জাকির হাসান দলে ছিল, হ্যাঁ কেন বাদ দিলেন? এই প্রশ্নের উত্তর আপনি বাদ কাকে দিতেন? 17 ইনিংসে বা 17 মাসে তিনি 50 করতে পারেননি, এই 2 টেস্টেও কিছু, এই টেস্টে 2 ইনিংসে তিনি খারাপ ব্যাটিং করেছেন, তাকে বাদ দিতেন। আপনি কাকে বাদ দিবেন? 12 ইনিংসে কোনো 50 নেই, মুশফিকুর রহিম, তাকে বাদ দিতেন? আপনি বাদ দিবেন না। কেন বাদ দিবেন না? আল্লাহ জানে। এটা হচ্ছে একেবারে সত্য। এখন আসলে এই জিনিসগুলা মানে ওই প্রথম টপিকে আসলে আমাদের চলে আসতে হয় যে মাথা যদি আসলে স্ট্রং না হয়, মাথায় যদি এত কমপ্লেন থাকে, তাহলে আপনার পুরো বডিতেই আসলে সমস্যা হবে। এটাই হচ্ছে আপনার ব্রেইনে যদি সমস্যা হয় আপনার বডি চলবে না। আর বাংলাদেশ ক্রিকেটেরও সেম অবস্থা। আর যতক্ষণ না আসলে পার্সোনাল গেইন, পার্সোনাল গোল থেকে বের হচ্ছে সেটা, আমরা তো আসলে বাঙালি, আমাদের তো আসলে পার্সোনাল গেইনের বাইরে কিছু আসলে নেই। মানে এটা হচ্ছে সবচেয়ে মানে সব সেক্টরে এটা আসলে পার্সোনাল গেইনের বাইরে আমাদের আসলে কিছু নেই। তো দেশের যত সমস্যা থাকুক না কেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ চাইবে যে দ্বিতীয় দেশটা নিশ্চিতভাবে ঘুরে দাঁড়ানোর জন্য। অন্তত আমার কাছে মনে হয় যে শান্তদের অল্প হলেও একটু লজ্জা পাওয়া আসলে উচিত। এখন যাই না, আমার মনে হয় যে দ্বিতীয় টেস্টটা আসলে ডমিনেট করে জিতা উচিত। এখানে আসলে কোনো সেফ হ্যান্ড নাই, এখানে আসলে মানে কোনো মতে জিতার কোনো বিষয় নেই। আমার মনে হয় যে যদি উত্তর দিতে চায়
প্রেস কনফারেন্সের বাইরে খেলার মাঠে যদি উত্তর দিতে চায় তাহলে হচ্ছে ডমিনেট করে জিতা উচিত। এর বাইরে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না এখন, কারণ হয়তো আমরা সেই ফ্রাস্ট্রেশন নিয়ে আবার আলোচনা করব, কিন্তু সেটা আমি চাই না। আমি চাই যে দ্বিতীয় টেস্টটা আসলে ডমিনেট করে জিতুক। আমরা আসলে এমনই আশা করবো। সাদন ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের মতো নিশ্চিতভাবে আপনারাও চাইবেন দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ডমিনেট করবে, ভালো পারফর্ম করবে, এই যে হতাশা, এই হাহাকার, এগুলো সব দূরে সরে যাবে, আমরা আবার আনন্দে ভাসবো। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, সেটা জিতে আসলে কতটা আনন্দে ভাসা যাবে সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে, থাকতেই পারে। তবুও আমরা চাইবো দেশের জন্য বাংলাদেশ জিতবে, আমরা আনন্দ করব, খুশি হব। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।